একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আমি ক্লাস নিচ্ছি ফেরদৌসী আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর, ভূগোল ও পরিবেশ বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আজকে আমরা অনলাইন ক্লাসে স্ক্রিন শেয়ার করে তোমাদের ক্লাস নেব। একটু স্ক্রিন শেয়ারে আমরা যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব বায়ুমণ্ডল এবং এর উপাদান সমূহ। এখন বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ ও ঊর্ধ্ব দিকে যে বায়বীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডল নানা প্রকার গ্যাসীয় উপাদানে গঠিত। কতিপয় প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের প্রভাবে বায়ু দূষিত হয়। ফলে মানুষ ও অন্যান্য প্রাণীকুলের জন্য সেটা মারাত্মক ক্ষতিকর। তাই বায়ু দূষণ প্রতিরোধ করা একান্তভাবে আবশ্যক। বায়ুমণ্ডলটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত পৃথিবীকে বেষ্টন করে রেখেছে বায়বীয় আবরণ। তাকেই বলা হয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের বয়স অনুমান করা হয় 35 কোটি বছর। এখন এই যে বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত, এই গ্যাসীয় পদার্থের ভিতরে যদি অতিরিক্ত কোনো পদার্থ ঢুকে যায় যেটা প্রাণীকুলের জন্য বা মানুষের জন্য ক্ষতিকর, সেটাকে বায়ু দূষণ বলা হয়। তো এখানে এই যে বায়ুমণ্ডল আমাদের গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত, এই গ্যাসীয় পদার্থটাকে দেখা যায় না, অনুভব করা যায়। এই পৃথিবী যখন তোমার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রতিনিয়ত আবর্তন করছে, যেই কারণে পৃথিবীতে দিন এবং রাত্রি সৃষ্টি হচ্ছে। এই আবর্তনের সাথে সাথে বায়ু পৃথিবীর সাথে সাথে আবর্তিত হয়। তবে সেটা পৃথিবীর সাথে কঠিন ভূমির সাথে সমানভাবে চলতে পারে না, বরং সামান্য পশ্চাতে থেকে যায়। এই বায়ু রাশিটা মাধ্যাকর্ষণের কারণে পৃথিবীর গায়ে লেগে থাকে। এখন এই বায়ুমণ্ডল কিছু গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত। আমরা এই বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলো সম্পর্কে এখন জেনে নিব। বায়ুমণ্ডল বহু গ্যাসের সংমিশ্রণ, কিন্তু এই বায়ুমণ্ডল যে বিভিন্ন গ্যাসের মাধ্যমে গঠিত, কিন্তু কিছু কিছু গ্যাসের পরিমাণ কোনো নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট থাকে, আবার কিছু উপাদানের পরিমাণ স্থান ও কাল ভেদে পরিবর্তিত হয়ে থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটি গ্যাস বায়ুমণ্ডলের শতকরা 99% দখল করে রেখেছে। এছাড়া বাকি 1% গ্যাস নিষ্ক্রিয় দুষ্প্রাপ্য গ্যাসের দ্বারা 1% গ্যাস দখল করেছে অন্যান্য নিষ্ক্রিয় এবং দুষ্প্রাপ্য গ্যাস। এখন ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের যে বিভিন্ন গ্যাসগুলোর অনুপাত প্রায় এক ধরনের থাকে, এই অংশকে বলা হয় সমমণ্ডল। আর এর উপরের স্তরে বিভিন্ন গ্যাসের অনুপাত একই ধরনের থাকে না বলে তাকে বলা হয় বিষম মণ্ডল। এখন বিভিন্ন প্রকার গ্যাসের মধ্যে আছে, গ্যাস ছাড়াও বায়ুমণ্ডলে আছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ও ধূলিকণা।
এই সকল তরল ও কঠিন পদার্থের যথেষ্ট জলবায়ুগত গুরুত্ব আছে। তাহলে বায়ুমণ্ডলে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে গ্যাসীয় উপাদান, একটি জলীয় বাষ্প, আর একটি ধূলিকণা। তাহলে এই যে আমাদের বায়ুমণ্ডলে যেসব গ্যাসীয় পদার্থের মাধ্যমে বায়ুমণ্ডল গঠিত, সেই বায়ুমণ্ডলকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি: গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প ও ধূলিকণা। অনেক সময় তোমাদের কোশ্চেন করা হয়ে থাকে যে বায়ুমণ্ডলের উপাদানগুলোকে আমরা প্রধানত কত ভাগে ভাগ করতে পারি, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, এরকম অপশন দেওয়া থাকবে। তখন তোমরা এটা মেমোরিতে রাখবে যে বায়ুমণ্ডলের উপাদানকে 3 ভাগে ভাগ করা যায়: গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা। এই তিনটি উপাদান কি আমরা নিচে এখন আলোচনা করব। গ্যাসীয় উপাদানগুলো কি কি গ্যাসীয় উপাদান দ্বারা বায়ুমণ্ডল গঠিত? আমরা এখন দেখতে পাচ্ছি যে গ্যাসীয় উপাদানের 90 ভাগই নাইট্রোজেন, 78.08%, এবং অক্সিজেন 20.94%। অবশিষ্ট 1 ভাগ বা তারও কম 0.93% রয়েছে অবশিষ্ট 10টি গ্যাস। এর মধ্যে আর্গন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম, ওজন, ক্রিপ্টন, জ্যানন, হাইড্রোজেন, মিথেন, নাইট্রাস অক্সাইড, এইসব গ্যাস মিলে হচ্ছে 1%-এর মতো। তাহলে একটু তোমরা খেয়াল করো, গ্যাসীয় উপাদানগুলো 99% দখল করে আছে নাইট্রোজেন এবং অক্সিজেন। তোমরা স্ক্রিনে দেখো, নাইট্রোজেনের পরিমাণ 78.08% আর অক্সিজেনের পরিমাণ 20.94%। এই দুটো মিলে 99% হয়ে গেল। আর আর্গন 0.93%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, নিয়ন 0.018%, হিলিয়াম হচ্ছে 0.005%, ওজন 0.005%, ক্রিপ্টন 0.012%, হাইড্রোজেন 0.405%, নাইট্রাস অক্সাইড 0.405%। তাহলে ম্যাক্সিমাম গ্যাসটা হচ্ছে দখল করে আছে বায়ুমণ্ডলের নাইট্রোজেন, সেকেন্ড দখল করেছে অক্সিজেন, থার্ড হচ্ছে আর্গন, এরপরে বাকিগুলো অনেক অল্প পরিমাণে আছে। এখন তোমাদের অনেক সময় এমসিকিউ কোশ্চেনে দেওয়া থাকে যে নাইট্রোজেনের পরিমাণ কত। এখানে যেমন কত দেওয়া আছে তোমার 78.08%, তোমাদের এরকম দেওয়া থাকতে পারে যে 78.06%, 7%, 08%, 09%। তাহলে তোমরা এটা মেমোরিতে রাখবে যে নাইট্রোজেনের পরিমাণটা হচ্ছে 78.08%। এবং অক্সিজেনের পরিমাণ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.94%। এটা অপশন দেওয়া থাকবে, তবে তোমাদের মেইন ডাটাটা তোমরা মেমোরিতে রাখবে, তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে। তারপর এই যে গ্যাসগুলো আছে আমরা পরিমাণটা জানলাম, কোন গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে কত। এখন আমরা জানবো কোন গ্যাসের কি গুরুত্ব আছে বায়ুতে। প্রতিটা গ্যাসেরই একটা আলাদা করে গুরুত্ব আছে। কোন গ্যাসে কি গুরুত্ব আছে আমরা একটু দেখব। এখন নাইট্রোজেন, নাইট্রোজেনের 78% গ্যাস হচ্ছে বায়ুমণ্ডলের নাইট্রোজেন। নাইট্রোজেনের 78% এই গ্যাসটা আমাদের কি কাজ করে বায়ুতে আমরা একটু দেখে নেই। নাইট্রোজেন যদি বায়ুমণ্ডলের অনুপাত অন্যান্য গ্যাসের তুলনায় অনেক বেশি, কিন্তু এই গ্যাসটি হচ্ছে নিষ্ক্রিয়। এই গ্যাসটি নিষ্ক্রিয় গ্যাস হিসেবে বায়ুমণ্ডলে অবস্থান করছে। এই গ্যাস জীব জগতের প্রোটিনের খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে। নাইট্রোজেন জীব জগতে প্রোটিনের খাদ্য তৈরি করতে, প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করতে সাহায্য করে। আবার কোনো ব্যাকটেরিয়া বায়ু থেকে নাইট্রোজেন সংগ্রহ করে
এবং এই নাইট্রোজেন উদ্ভিদের বিশেষ কাজে লাগে। এছাড়া এই গ্যাস বায়ুর আয়তন বৃদ্ধি করে এবং অক্সিজেনকে পাতলা করে। তোমরা দেখো নাইট্রোজেনের অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। জীবের প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুত করে, আবার ব্যাকটেরিয়া বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে, নাইট্রোজেন উদ্ভিদের বিশেষ কাজে লাগে। এছাড়া এই গ্যাস বায়ুর আয়তন বৃদ্ধি করে এবং অক্সিজেনকে পাতলা করে। তাহলে এই যে অ্যাক্টিভিটিস গুলো তোমরা এগুলো সবগুলো মেমোরিতে রাখবে, কারণ তোমাদের এমসিকিউ কোশ্চেনে দেওয়া থাকতে পারে, আবার অনুধাবনের কোশ্চেনে বলা যেতে পারে নাইট্রোজেন বায়ুতে কি ভূমিকা রাখে ব্যাখ্যা করো। তখন তোমরা এই যে এখানে আমরা নাইট্রোজেন নিয়ে আলোচনা করলাম এই পয়েন্টগুলো ব্যাখ্যা করবে। তারপর অক্সিজেনের কি ফাংশন আমরা একটু দেখে নেই। বায়ুতে অক্সিজেনের পরিমাণ 20.94%। অক্সিজেন কি কাজে লাগে? একটা বিশেষ কাজে লাগে, যেটা আমরা সবাই জানি। অক্সিজেন হচ্ছে প্রাণীর শ্বাস গ্রহণে একান্তভাবে প্রয়োজন। অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। তো অক্সিজেন প্রাণীর শ্বাস গ্রহণে ও প্রাণী দেহের শক্তি ও উত্তাপ বৃদ্ধির কাজে লাগে। জীবকুলের নিকট অক্সিজেন অপরিহার্য ও গুরুত্বপূর্ণ। তোমরা জানো এই যে করোনার সময় অক্সিজেনের যখন ঘাটতি হয় তখন কি হয়, মানুষ বেঁচে থাকতে পারে না, তখন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই দিতে হয়। তাহলে আমরা এই অক্সিজেনটা কোথা থেকে পেয়ে থাকি? বায়ু থেকে পেয়ে থাকি। বায়ুতে অক্সিজেন আছে বলেই প্রাণী এবং জীবজগৎ মানুষ অক্সিজেন বায়ু থেকে গ্রহণ করে নেয়। এই অক্সিজেন আবার বিভিন্ন শিলা গঠনকারী খনিজের সাথে, বিভিন্ন শিলার সাথে অক্সিজেন যখন যোগ হয় তখন খনিজ সৃষ্টি হয়। শিলা গঠনকারী খনিজের সাথে, তোমার খনিজের সাথে অক্সিজেন যোগ হয়ে তখন শিলা তৈরি করার ব্যাপারেও এই অক্সিজেন কাজে লাগে। এবং এই রাসায়নিক বিক্রিয়ায় মিশ্রিত হয়ে শিলার বিচরণী ভবন ঘটায়, শিলাকে চেঞ্জ করে দেয়। যদিও অক্সিজেন সর্বদা নানা প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, অক্সিজেনটা নানা প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, তবুও বায়ুমণ্ডলে এর পরিমাণ একই থাকে। কারণ যে পরিমাণ অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া ব্যয় হয়, প্রায় সেই পরিমাণ অক্সিজেন উদ্ভিদ সহ খাদ্য প্রস্তুতের সময় বায়ুমণ্ডলে ত্যাগ করে। দেখো অক্সিজেন এতটা ব্যবহৃত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের পরিমাণটা বায়ুমণ্ডলে একই থাকছে, কখনো বাড়ছে না বা কমছে না। অক্সিজেনের পরিমাণটা কত আছে? 20.94% আছে, কন্টিনিউ একই আছে। তো এইটা তো রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহৃত হচ্ছে, কিন্তু তারপরেও একই থেকে যাচ্ছে। থেকে যাওয়ার কারণ হচ্ছে বায়ুতে যে উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলো খাদ্য প্রস্তুত করার সময় বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ অক্সিজেন ত্যাগ করে। মানুষ, জীবজন্তু বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিচ্ছে, আর উদ্ভিদ বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করছে। এই কারণে অক্সিজেনের পরিমাণটা কখনো বাড়ছে কমছে না, একই থাকছে, ভারসাম্য রক্ষা হচ্ছে। তোমাদের কোশ্চেন করা যেতে পারে যে অক্সিজেনের পরিমাণ বায়ুমণ্ডলে কেন কম বা বেশি হচ্ছে না, বা ভারসাম্য রক্ষা হচ্ছে, কিভাবে ব্যাখ্যা করো। তখন তোমাদের বলতে হবে বায়ুমণ্ডলে যে অক্সিজেনের পরিমাণ আছে সেটা 20.94%, কিন্তু এই বায়ুমণ্ডলের অক্সিজেনটা প্রাণীরা নিঃশ্বাসের সাথে সেটা গ্রহণ করে, কিন্তু শ্বাসের সাথে সেটা গ্রহণ করে, কিন্তু উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে তখন প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে। সেই কারণে বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণের ভারসাম্য রক্ষা হচ্ছে। এখন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেনের পরিমাণ, আর দেখো এখানে একটা ডায়াগ্রাম আছে। এই যে ডায়াগ্রামটা, নাইট্রোজেনের পরিমাণ 78, কতটা বেশি ডায়াগ্রামে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তারপর অক্সিজেন যেটা, সেটা 20.94%, এটা অক্সিজেনের পরিমাণ। আর এই ছোট যে ভাগগুলো আছে সেগুলো কার্বন ডাই অক্সাইড,
0.03%, আর আর্গন আছে 0.93%, আর নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জ্যানন এগুলো আছে 0.05%। এগুলোর পরিমাণ খুবই নগণ্য। এই ব্যাপারটা তোমরা এই ডায়াগ্রামটা অনেক সময় তোমাদের পরীক্ষা দিয়ে এখানে মনে করো ক দিয়ে দিল, এখানে খ দিয়ে দিল, তাহলে ক বলতেই তোমরা বুঝবে যে এতটা পার্সেন্ট, 78% গ্যাস মানে কি, এটা নাইট্রোজেন। এর কি তোমার ব্যবহার বা গুরুত্ব বায়ুমণ্ডলে, তখন তোমরা নাইট্রোজেন 78 দেখলেই তোমরা বুঝে নেবে এটা নাইট্রোজেন কথা বলা হয়েছে। আর 20.94 দিলে সেটা অক্সিজেনের কথা বলা হয়েছে। তোমরা ওইভাবে করেই তোমরা বুঝে নেবে, তারপর এর উপর যে কোশ্চেন আসবে সেটা অ্যান্সার করবে। তারপর কার্বন ডাই অক্সাইড সম্পর্কে যদি আমরা জানি, কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের 0.03%। অতি নগণ্য হলেও এই গাছপালার পুষ্টি সাধন করা, জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কার্বন ডাই অক্সাইড তাপ শোষণ করে এবং এটা উত্তাপ পরিবহন না করায় ভূপৃষ্ঠের নিকটবর্তী বাতাসের উত্তাপকে নিয়ন্ত্রণ করে। এই কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের সূর্য থেকে যে তোমার তাপ আসে সেটাকে ধরে রাখে। এই জন্য কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বায়ুমণ্ডলে বেড়ে যায়, দেখা যায় পৃথিবীর টেম্পারেচার বেড়ে যায়। আমরা দেখছি মানুষ কাঠ, কয়লা, খনিজ তেল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করায় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্থির থাকে না, ক্রমশই বেড়ে যাচ্ছে। এছাড়া ভূপৃষ্ঠের বিভিন্ন এলাকায় এর পরিমাণ একই রকম থাকে না। যেমন মরুসাগর এলাকায় সমুদ্রের পানি অধিক পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করায় তথা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অন্যান্য জায়গার তুলনায় প্রায় অর্ধেক। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কার্বন ডাই অক্সাইডের গ্যাসটা কোথা থেকে আসে? সাধারণত ফুয়েল থেকে, কাঠ, কয়লা, খনিজ তেল, বিভিন্ন আমরা যে অকটেল, ডিজেল এসব যখন জীবাশ্ম জ্বালানি আমরা পোড়ায় থাকি, সেখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে মিশে যায়। কিন্তু বায়ুমণ্ডলে ডে বাই ডে তোমরা একটু খেয়াল করো, মানুষের সংখ্যা বাড়ছে। মানুষ কি করছে? নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ফেরত দিচ্ছে। আবার অতিরিক্ত গাছপালা যদি থাকে, গাছপালা কার্বন ডাই অক্সাইডকে কি করে? গ্রহণ করে। কিন্তু যখন গাছপালার পরিমাণ কমে যায় তখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে বেড়ে যায়। আবার ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন রকম পরিবহন ব্যবস্থা এগুলো যদি বাড়তে থাকে, তাহলে যেহেতু ইন্ডাস্ট্রি অথবা তোমার ট্রান্সপোর্ট এগুলো যখন আমরা ইউজ করব, তখন কি হবে? প্রচুর পরিমাণে আমরা জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে থাকি, এতে করেও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এই জন্য দেখা যায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এই কারণে দেখা যায় যেসব অঞ্চলে তোমার যেসব অঞ্চলগুলো শিল্প উন্নয়ন, যেসব দেশগুলো শিল্প উন্নয়ন, সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এই জন্য শহরে দেখা যায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি থাকে এবং গ্রামে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কমে যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা সব জায়গায় সমান থাকে না, কোথাও বেশি থাকে, কোথাও কম থাকে। তাহলে এই যে কম বা বেশি, এটা এর মাধ্যমে কি হয়, এখন কোশ্চেন করা হয় কার্বন ডাই অক্সাইডের উপরে যে কার্বন ডাই অক্সাইডের প্রাকৃতিক ভারসাম্য কিভাবে রক্ষা হয়। রক্ষা হওয়ার সুযোগ এটাই, যখন আমাদের ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি এগুলো আমরা বেশি ব্যবহার করব, তখন সেখানে আমরা প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে থাকি। এতে করে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বের হয় এবং বায়ুমণ্ডলের সাথে মিশে যায়। কিন্তু এর ভারসাম্য রক্ষা করার জন্য বনভূমি গাছ যেহেতু কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে থাকে, সেই কারণে প্রচুর যদি আমরা বৃক্ষ রোপণ করতে পারি, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে এবং এতে করে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা হবে। এই জন্য দেখা যায় গ্রামে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কম থাকে, শহরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি থাকে। এই জন্য দেখা যায় শহরে টেম্পারেচারটা বেশি থাকে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে টেম্পারেচারের পরিমাণটা বাড়িয়ে দেয়, কারণ বায়ুর সূর্য থেকে যে আগত তাপ সেটাকে শোষণ করে কার্বন ডাই অক্সাইড। সেই কারণে যেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, সেখানে তাপমাত্রা বেশি। এখন আমরা ওজোন, আরেকটি বায়ুমণ্ডলে একটি
গ্যাস আছে যেটার ভূমিকা অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ একটি গ্যাস, যাকে আমরা ওজোন হিসেবে চিনে থাকি। ওজোন, খেয়াল করবে, নট ওজোন, এটা ওজোন। এটা হচ্ছে বায়ুমণ্ডলের একটা গ্যাস, যেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই গ্যাসটি বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অল্প পরিমাণে পাওয়া যায়। বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অল্প পরিমাণে গ্যাসটি পাওয়া যায়, কিন্তু বায়ুমণ্ডলের ঊর্ধ্ব স্তরে প্রচুর পরিমাণে এই গ্যাসটি থাকে। এখন বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে। এটা হচ্ছে স্তরগুলোতে, নিচের যে স্তরগুলো আছে সেখানে ওজনের পরিমাণ অনেক কম থাকে, কিন্তু বায়ুমণ্ডলের ঊর্ধ্ব স্তরে প্রচুর পরিমাণে তোমার ওজোন গ্যাসটি পাওয়া যায়। বায়ুমণ্ডলের একটি স্তর আছে, যে স্তরটার নাম ওজোন স্তর বলা হয়ে থাকে। এটা 50 কিলো, 20 কিলো থেকে 50 কিলোর মধ্যে এই স্তরটা অবস্থান করে। এখানে যে ওজোন গ্যাসটি আছে সেটা হচ্ছে অক্সিজেনের 3টি পরমাণু দিয়ে এই গ্যাসটি গঠিত। কিন্তু এই গ্যাসটি প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে ওজোন স্তরে থাকার কারণে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে আসে, সেটাকে এই ওজোন স্তরটা শোষণ করে এবং প্রতিফলিত করে দেয়, পৃথিবীতে আসতে বাধা দেয়। সেই কারণে পৃথিবীতে প্রাণ ধারণের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে এই ওজোন স্তর সহযোগিতা করে। যদি ওজোন স্তরটা না থাকতো, তবে অতিরিক্ত যে অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে সেটা পৃথিবীতে চলে আসে, তাহলে পৃথিবী অনেক বেশি উত্তপ্ত হতো এবং সেখানে মানুষের সেখানে তোমার অতি আল্ট্রাভায়োলেট রে যদি চলে আসতো, পৃথিবীর টেম্পারেচার অনেক বেশি বেড়ে যেত। সেখানে তোমার মানুষের স্কিন ক্যান্সার হতো, তারপর খরা হতো, বন্যা হতো, প্রাকৃতিক দুর্যোগ দেখা যেত, অন্ধত্ব মানুষের বেড়ে যেত, চোখে ছানি পড়তো, ইত্যাদি অনেকগুলো প্রবলেম সৃষ্টি হতো এবং সেটা পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যেত। সেই কারণে এই ওজোন স্তরটাকে বলা হয় তোমার প্রাকৃতিক সৌর পর্দা। যেহেতু পৃথিবীকে সেভ করছে, পৃথিবী থেকে সূর্য থেকে আগত রশ্মি অতি বেগুনি রশ্মিকে আসতে বাধা দিয়ে পৃথিবীকে মানুষ বসবাসের উপযোগী করে রেখেছে। সেই জন্য এই স্তরটার নাম হচ্ছে প্রাকৃতিক সৌরপর্দা। তোমাদের অনেক সময় অনুধাবনের কোশ্চেনে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা কেন, কি, কাকে বলা হয়, কেন বলা হয়, ব্যাখ্যা করো। তখন তোমরা অ্যান্সার করবে প্রাকৃতিক সৌরপর্দা হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তরে এই কারণে যতক্ষণ আলোচনা করলাম যে এইসব কারণে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, যেহেতু অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে প্রতিহত করে এবং পৃথিবী বসবাসের উপযোগী সৃষ্টি করতে ওজোন স্তর ভূমিকা রাখে। তারপর এখন আমরা মেন অনেকগুলো গ্যাস আলোচনা করলাম। এখন আরো কিছু গ্যাস আছে, সেগুলো যেমন তোমার আর্গন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জ্যানন। এই গ্যাসগুলো নিষ্ক্রিয়, এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। বায়ুমণ্ডলে হাইড্রোজেন, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের পরিমাণ অতি সামান্য হলেও এদের পরিমাণের কোনো পরিবর্তন হয় না। এই যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোর কোনো পরিবর্তন হয় না, এগুলো কম বেশি হয়ে থাকে, এগুলো ফিক্স থাকে। যেমন হাইড্রোজেনের পরিমাণ কোথাও কম বা বেশি নেই, মিথেন, নাইট্রাস অক্সাইড, এই গ্যাসগুলো হচ্ছে ফিক্সড, কোনো পরিবর্তন নাই ও স্থানকাল পাত্র ভেদে। এক জলীয় বাষ্প একটি বায়ুমণ্ডলে অবস্থান করে, যদিও বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ খুব সামান্য, তথাপি জলীয় বাষ্প বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ একটি উপাদান। জলীয় বাষ্পের অণুগুলো নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের মতোই বাতাসে ঘুরে বেড়ায়। জলীয় বাষ্পটা বাতাসে ঘুরে বেড়ায়। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ ঋতু ভেদে বা অঞ্চল ভেদে কম বেশি হয়ে থাকে।
জলীয় বাষ্পটা হচ্ছে তোমার সাধারণত সূর্যের তাপে বিভিন্ন জলাশয় থেকে পানি যখন বাষ্প হয়ে বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায় তখন সেটা জলীয় বাষ্প। এটার পরিমাণটা তোমার ঋতুভেদে অথবা অঞ্চল ভেদে কম বেশি হয়ে থাকে। এটা কোথাও কম হয়, কোথাও বেশি হয়। সাধারণত যেখানে জলাশয় সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, যেখানে মরুভূমি সেখানে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকবে। এই জন্য বলা হয়েছে এটা অঞ্চল ভেদে বা ঋতু ভেদে। যেমন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, তখন বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে। আর শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে, শুষ্ক আবহাওয়া থাকে, তখন জলীয় বাষ্পটা বায়ুমণ্ডলে কম দেখা যায়। এই জলীয় বাষ্পের প্রভাবে বায়ুমণ্ডলে শিশির দেখা যায়, কুয়াশা, মেঘ, বৃষ্টি, তুষারপাত এগুলো সৃষ্টি হয়। পৃথিবীর পৃষ্ঠে এগুলোর যথেষ্ট প্রভাব আছে। এই জলীয় বাষ্পটাই যখন জমে যায়, ঘনীভূত হয়ে যায়, তখন এগুলো জলীয় বাষ্পটাই বিভিন্ন আকারে শিশির, কুয়াশা, এগুলো জলীয় বাষ্পের টেম্পারেচারের কারণে হয়ে থাকে। মেঘ, জলীয় বাষ্প থেকে মেঘ সৃষ্টি হয়ে থাকে, বৃষ্টি হয়ে থাকে, তুষারপাত হয়ে থাকে। তাহলে জলীয় বাষ্পর যথেষ্ট পরিমাণে প্রভাব আছে আবহাওয়াতে। এরপরে আমরা যদি দেখি ধূলিকণা। ধূলিকণা বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কথা আসছে না, শোনা যাচ্ছে? তোমাদেরকে ছবি নিব, তোমরা চেহারা দেখাতে পারো। সবাই তো লুকায় থাকো, তোমাদের চেনা যাচ্ছে না। একটা স্ন্যাপ নিব, ছবি ছবি দেখাতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তোমাদের ধূলিকণা, এগুলোর উপরে ধূলিকণা বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই ধূলিকণার উপরে আমরা মনে করতে পারি ধূলিকণাটা ভূমিকা বায়ুমণ্ডলে আছে। ধূলিকণা সাধারণত কি, আমরা এটাকে নেগেটিভলি দেখি যে ধূলিকণা শ্বাসের সাথে গেলে সেটা লাঞ্চের জন্য খারাপ। হ্যাঁ, বায়ু দূষণের একটি কারণ হিসাবে আমরা ধূলিকণাকে আমরা ধরে নিতে পারি। কিন্তু এই ধূলিকণা বায়ুমণ্ডলে ভূমিকা রাখে। কিভাবে রাখে একটু আলোচনায় যদি আসি, তোমরা একটু জানো যে ধূলিকণা যখন বায়ুমণ্ডলে থাকে সেটাকে আমরা ডাস্ট বলে থাকি। এই ধূলিকণার ভিতরে জলীয় বাষ্প, একটু আগে আমরা আলোচনা করেছি যে জলীয় বাষ্প, জলীয় বাষ্প যখন ধূলিকণার উপরে তোমার মিশে যায়, তখন এই ধূলিকণাটা একটা জলীয় বাষ্পের সাথে একটা একটা তোমার ধূলিকণার উপরে একটা জলের কণা যখন মিশে যায়, তখন এভাবে আস্তে আস্তে জলের কণা একটা যখন একটার সাথে মিশে যায়, ধূলিকণাটা হালকা, জলীয় বাষ্পটিকে হালকা থাকে, সে বায়ুমণ্ডলের উপরের স্তরে ঘুরে বেড়ায়। কিন্তু একটি সময় দেখা যায় এই ওজন ধূলিকণাটা বায়ু জলীয় বাষ্পের হালকা হওয়ার কারণেই সেটা বায়ুমণ্ডলে ঘুরে ঘুরে একটা উপরের দিকে চলে যায়।
বায়ুমণ্ডলের উপর স্তরে যখন চলে যায় তখন তোমার উপর স্তরের টেম্পারেচার কম থাকে। পৃথিবীর পৃষ্ঠভাগে যে টেম্পারেচারটা থাকে, যখন উপরের দিকে তুমি যেতে থাকবে তখন টেম্পারেচারটা কি হবে, বাড়বে না কমবে? কমে যাবে। কমে যাওয়ার কারণে এই যে জলীয় বাষ্পটা মেনলি কি, পানি, পানির তরল অবস্থা, পানিটা হচ্ছে পানির গ্যাসীয় অবস্থা। জলীয় বাষ্প হচ্ছে পানির গ্যাসীয় অবস্থা, আর পানিটা হচ্ছে তরল অবস্থা। কিন্তু যখন এটা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যায় তখন সেটা টেম্পারেচারটা তোমার কমে যাওয়ার কারণে সেই জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে মেঘ হয়ে যায়। এইভাবে একটা জলকণার সাথে আরেকটা জলকণা তোমার জয়েন্ট হয়ে হয়ে বড় বিশাল বড় একটি মেঘের টুকরা, সেটা কয়েক মন পর্যন্ত ওজন হতে পারে। তখন যখন এটা ঊর্ধ্ব আকাশে উড়ে বেড়ায় তখন আমরা তাকে কি বলে থাকি, তখন আমরা তাকে বলি মেঘ। যখন এই ধূলিকণাকে, তাহলে ধূলিকণার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার মেঘ সৃষ্টি হচ্ছে। এই মেঘ যখন ঊর্ধ্ব আকাশে ঘুরে বেড়ায় তখন সেটাকে আমরা মেঘ, ঊর্ধ্ব আকাশে ঘুরে বেড়ায় তখন আমরা সেটাকে মেঘ বলে থাকি। এই মেঘ থেকেই আবার যখন মেঘটা অনেক বেশি আকারে বড় হয় তখন সেটা ওজন যখন বেড়ে যায় পৃথিবীর মধ্যাকর্ষণ জনিত টানের কারণে সেই মেঘটি নিচের দিকে নেমে আসে। ঠিক আছে, ভূপৃষ্ঠের দিকে যখন নেমে আসে তখন টেম্পারেচার আবার কি থাকে, বেশি থাকে। বেশি থাকার কারণে দেখা যায় যে টেম্পারেচার বেশি হওয়ার কারণে তখন আবার তোমার এই মেঘটা যে বরফ আকারে যেটা আকাশে ভেসে বেড়ায় সেটা টেম্পারেচার যখন বেশি হয় তখন বরফটা আবার গলে যায়। গলে যাওয়ার কারণে তখন সেটা পানি হয়ে হয়ে বিন্দু বিন্দু হয়ে পৃথিবীতে ফিরে আসে, তখন সেটাকে আমরা বলে থাকি বৃষ্টি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। ক্লাসটা শেষ করি। তাহলে এই যে বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে, তো এখন তোমাদের আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা বায়ুমণ্ডলটা কি এবং বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো গুরুত্ব আলোচনা করা। এখন নিশ্চয়ই তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো যে উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এই উপাদানগুলো তোমাদের একটা ব্রড কোশ্চেন হিসাবে আসতে পারে যে উপাদানগুলো তোমরা আলোচনা করো, আবার শর্ট কোশ্চেন হিসাবে একটা একটা করে অনুধাবনের কোশ্চেন হিসাবে আসতে পারে। আবার তোমাদের এর মধ্যে থেকে যদি তোমার প্রয়োগের প্রশ্ন, উচ্চতর দক্ষতার কোশ্চেন, যে কোনো কোশ্চেনই এর মধ্যে থেকে হতে পারে। তো তোমরা প্রতিটা লাইন সুন্দর করে বুঝে বুঝে পড়ে নিবা, তাতে কি হবে, যে ধরনের কোশ্চেনই আসুক না কেন আশা করছি তোমরা সব ধরনের কোশ্চেনই অ্যান্সার করার যোগ্যতা তোমাদের হবে। ঠিক আছে, আর কার কি কোশ্চেন আছে বলো। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ কামজিৎ বলো। যেমন হ্যাঁ আমরা এই ক্লাসগুলো অনলাইনে কি কোথাও পাবো এগুলো, মানে আবার রিপিট করার জন্য? কেন, আমি তো ভিডিও দেই। এই ক্লাসগুলো ম্যাম কোথাও? তোমাদের যে গ্রুপ আছে, হ্যাঁ তোমাদের একটা গ্রুপ আছে, হ্যাঁ, ওই গ্রুপে এগুলোর ভিডিও ক্লাস হোয়াটসঅ্যাপে না আছে। ফেসবুকে? ম্যাম হ্যাঁ বুঝতে পারছি না। হোয়াটসঅ্যাপে না ফেসবুকে? তোমরা ইউটিউবে যেও দেখতে পারো। ইউটিউবে আমার একটা আছে, তোমার ওখানে আমার একটা চ্যানেল আছে ফেরদৌসী আক্তার দিয়ে, তোমরা ওখানে গেলেই জি। দেখবে তোমাদের ক্লাসগুলো তো তোমরা অবশ্যই পাবে এগুলো। আমার ওখানে আপলোড করা আছে, ইউটিউবে গেলেই তোমরা এগুলো ভিউ করতে পারবে। এছাড়াও তোমাদের আরো অনেকগুলো ক্লাস আমার আপলোড করা আছে ইউটিউবে, সেখানে পাবে। আর আমাদের কলেজে যে ইন্টারমিডিয়েট যে একটা আছে, গ্রুপ আছে, সেই গ্রুপে ঢুকেও তোমরা জি সেখানে আমার আমার ক্লাসটা তোমরা খুঁজে নেবা। আর ইউটিউবে গেলে তো সবচেয়ে ভালো, সেখানে ম্যাম ফেরদৌসী ফেসবুকে আক্তার দিয়ে। আর তোমার আমার যে ক্লাসগুলো আছে ভিডিও ক্লাস জিওগ্রাফির উপরে, ওগুলো তোমরা সবগুলো ভিউ করবে, তোমাদের জি ইন্টারনেট ক্লাসগুলো ওখানে আছে। আরেকটা ব্যাপার হচ্ছে জি তোমরা সাবস্ক্রাইব করে নিবে, যে ক্লাসগুলো আছে ওগুলোকে সাবস্ক্রাইব করবে, তাহলে ওই ক্লাসগুলো, আমার ক্লাসগুলো তোমাদের এখানে চলে আসবে। আচ্ছা, ক্লাসও আমি জি। আপলোড করে দিব, পেয়ে যাবো তোমরা।
আরেকটা কথা হচ্ছে তোমরা রেগুলার একটু ক্লাসে আসার একটু ইয়ে করবো। তোমার তো স্টুডেন্টের সংখ্যা অনেক, তোমাদের পার্সেন্টেজের পরিমাণ এখানে অনেক কম, যেটা আমি দেখতে পাচ্ছি। তো ক্লাসের সংখ্যা আর স্টুডেন্টের প্রেজেন্স অবশ্যই বেশি হওয়া উচিত। এখানে তো খুবই কম, অনলি 16 জন আসছো তোমরা। আমার একটা বিষয় জানার ছিল যে ভূগোলে আমাদের কলেজে মোট কতজন আছে? আমি যেটা শুনেছি 200-250 মতো আছে। তো 3টা সেকশন যদি থাকে সেখানে তো অনেক স্টুডেন্ট, 70 মতো স্টুডেন্ট থাকার কথা। তো তোমাদের তো আমি পাই না, এই জন্য আমার পার্সেন্টেজটা একটু দরকার ছিল, যে আসলে তোমরা কারা আসছো কারা আসছো না আমার একটু জানা দরকার ছিল। আচ্ছা একটু রোলটা বলো তো, কে কে আসছো, কে কে আসছো একটু রোলটা বলো, ঝটপট বলো। 1157। 1157, হ্যাঁ ঝটপট বলো তোমরা। 1138। 38, 1128। 28, 1204। 12-4, 1176 25, 1176 73, হ্যাঁ 1253 12, 1232। 32, হ্যাঁ বলো। 1153 53, 12 হ্যাঁ বলো বলো, সময় শেষ হয়ে যাবে। 1162। 75, 1175, ওকে। 1238 38, ওকে। 1176। 1176 1176, জি ওকে।